হ্যালো স্টুডেন্টস, তো গাণিতিক আহরণ তত্ত্বের প্রথম পার্টে তোরা সকলে অনেক ভালোবাসা দেখিয়েছিস। আর যেমনটা কথা ছিল তাই গাণিতিক আহরণ তত্ত্বের পার্ট 2 নিয়ে তোদের আকাশ স্যার আজকে চলে এসেছে। তো চল আমরা আগে ক্লাসটা তাড়াতাড়ি শুরু করি। তো আগের দিন আমরা কিছু অঙ্ক করিয়েছিলাম আর কিছু অঙ্ক আমরা আজকে করাবো বলেছিলাম, তাই তো? তাহলে আজকের যে প্রথম অঙ্কটা আমরা সেটা দেখে নিই কি বলছে। 1 প্লাস 1 বাই 1 প্লাস 2 প্লাস 1 বাই 1 প্লাস 2 প্লাস 3। দেখ প্রত্যেকটার সাথে সাথে 1 এর তলায় কিছু নাই, তারপরে 1 এর তলায় 1 প্লাস 2 আছে, তারপরে 1 এর তলায় 1 প্লাস 2 প্লাস 3 আছে, তারপরে তাহলে কি থাকতো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4, তারপরে থাকতো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5, এভাবে n অবধি আছে। তাহলে এইটা বলছে 2n বাই n প্লাস 1, এটা আমাকে প্রুফ করতে হবে। তাহলে আমরা যেখান থেকে আগের দিন শেষ করেছিলাম সেখান থেকে আবার আমরা আজকের জন্য শুরু করব। তাহলে চল আমরা ক্লাসটা শুরু করি। 1 মিনিট। চল, তো প্রথম স্টেপটা আমাদের কি ছিল, আমাদেরকে pnটাকে লিখে নিতে হতো। তাহলে pn such as 1 প্লাস 1 প্লাস তলে হচ্ছে 1 প্লাস 2, আবার তলে হচ্ছে 1 প্লাস 2 প্লাস 3, আবার ডট 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 প্লাস 1 বাই 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস n ইকুয়াল টু কি বলছে 2n বাই n প্লাস 1। ওকে, এটা আমাদেরকে বলে দিয়েছে, তাই এটাকে আমরা pn হিসেবে ধরে নিলাম। নেক্সট স্টেপ আমাদের কি ছিল, আমাদের ছিল p1। p1 হচ্ছে কি, p1 এ LHSটা আমার কি আসছে, আমরা আগের দিন একই কথা বলেছিলাম। আমরা আগের দিন বলেছিলাম যে যখনই কোনো জিনিসের 1 হবে, n এর জায়গায় 1 হবে, আর সেটা একটা দেখ সিকোয়েন্স ফলো করছে, সেখানে n এর মানটা 1 হওয়া মানে সেটাই হচ্ছে আমার একমাত্র পদ। মানে কি আমার এই জিনিসটা দাঁড়াচ্ছে, তাহলে এখানে শুধু 1 থাকবে, আর এইটা কি এই জিনিসটাও তাহলে 1 হয়ে গেলে তাহলে 1 2 3 4 5 এর জায়গা নেই, n মানে ওটাও প্রথম সংখ্যা মানে 1 বাই 1। তার মানে কিন্তু আমার লেফট হ্যান্ড সাইডটা জাস্ট 1ই আসবে, তাই তো? তাহলে রাইট হ্যান্ড সাইডটা কি আসবে, রাইট হ্যান্ড সাইডটা আসছে 2 ইন্টু 1 বাই 1 প্লাস 1, তার মানে এটাও দেখ 1ই আসছে। তাহলে রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড একই হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি, আগের দিন আমরা কি করেছিলাম, আগের দিন আমরা এটাই শিখেছিলাম যে রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড যদি আমাদের সমান হয়ে যায় তাহলে কি হবে, p1 বিবৃতি সত্য হয়ে যাবে, তাই তো? তাহলে p1 সত্য হয়ে গেল। নেক্সট কি আমার pm, আগে আমরা লিখে দিই n ইকুয়াল টু m ধরে pm বিবৃতিটা তাহলে কি হচ্ছে আমার, তাহলে 1 বাই 1 প্লাস 2, ফার্স্টে 1 প্লাস 1 বাই 1 প্লাস 2 প্লাস 1 বাই 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস 1 বাই 1 প্লাস 2 প্লাস 3 ডট 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 প্লাস m ইকুয়াল টু এখানে কি হয়ে যাবে আমার 2m বাই m প্লাস 1, তাই তো? গেল। এবার নেক্সট আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমাদের কি করতে হবে, এখানে আমাদের এটাকে n ইকুয়াল টু কি করতে হয়, m প্লাস 1 ধরে নিতে হয়। ধরে আমাদের LHSটা তাহলে কি আসবে 1 প্লাস 1 বাই 1 প্লাস 2 প্লাস 1 প্লাস 1 প্লাস 2 প্লাস 3, আর এখানে হচ্ছে 1 বাই 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 m এর জায়গায় জাস্ট আমরা বসাবো m প্লাস 1, এই তো? তাহলে একটু খেয়াল কর তোরা, এই যে সিকোয়েন্সটা আছে এখানে তো কোনো চেঞ্জেস নেই। প্লাস 1 প্লাস 1 প্লাস 2, এখানে হচ্ছে তাহলে 1 প্লাস 2 প্লাস 3, আর এখানে ঠিক আমি তোদেরকে আগের দিনে যে কথাটা বললাম কি, কোনো একটা পদ যদি m প্লাস 1তম পদ হয় তার ঠিক আগের পদটা কি হবে, mতম পদ হবে। যেমন 9তম পদের আগের পদ 8তম পদ 1 কমে যাবে। তাহলে এইটা যেমন দেখ সিকোয়েন্সে 1 করে বাড়ছে, 2 ছিল, 3 হলো, 4 হলো, 5 হলো, আর এই লাস্ট টার্মে কি আছে m প্লাস 1তম আছে। তাহলে ঠিক আগেরটাই কত হবে, আগেরটা এখানে তাহলে কি হবে, এখানে তাহলে আগেরটাই mতম হবে। জাস্ট নর্মালি এখানে জাস্ট আমি যদি যাই তাহলে এটা mতম হয়ে গেল, আর জাস্ট এখানে m প্লাস 1তমটাকে আমরা রেখে দিলাম, ঠিক আছে? ওকে, চল কমপ্লিট। তাহলে এবার আমাদের দেখ এইটুকু যে ভ্যালু সেটা তো আমরা অলরেডি পেয়ে গেছি। এটা এখানে তো এই ভ্যালুটা pm বিবৃতিতে এটা অলরেডি দেওয়া ছিল। তাহলে এই মানটা কত দেওয়া আছে, 2m বাই
m+1 দেওয়া আছে, তাহলে 2m/m+1 আমি পেয়ে গেলাম। আর এখানে দেখ এইটা কি হবে, এইটুকুকেও যদি আমরা আলাদা করে একটু দেখি, এইটুকুকে যদি আমরা আলাদা করে দেখি তাহলে এইটুকুকে আমরা কি লিখতে পারবো, তাহলে এইটুকুকে যদি আমরা আলাদা করে দেখি তাহলে আমরা কি লিখতে পারবো, তাহলে আমরা এটাই লিখতে পারবো যে দেখ এটা মানেও কি, দেখ 1 + 2 + 3, এ শুধু এইটুকুকে ভাব, 1 + 2 + 3 + 4 থেকে m+1 তম, তাহলে এটা ওই m+1টা স্বাভাবিক সংখ্যার যোগ না, তাহলে m+1 তম স্বাভাবিক সংখ্যাকে আমরা এভাবে লিখতে পারি 1 + 2 + 3 m+1 এখানে আছে, তার ঠিক আগের সংখ্যাটা তাহলে কি হবে, m হবে। এবার দেখ এইটুকুর মান তো আমরা অলরেডি জানি, m তম স্বাভাবিক সংখ্যার যোগফল কি হয়, m × m+1/2 হয়, এটা তো আমরা জানি। যে কোনো স্বাভাবিক সংখ্যার যোগফল কি হয়, যদি আমরা n তম স্বাভাবিক সংখ্যা হতো তাহলে কি হতো, n × n+1/2, এটা আমাদের ফর্মুলা। তাহলে এই ফর্মুলাটাই আমরা এইটুকু জায়গায় পুট করতে পারবো। তাহলে এইটুকু জায়গায় যদি আমরা ফর্মুলাটাকে পুট করে দিই তাহলে কি আসবে, এখানে দেখতো আমাদের 2m/m+1 + 1/m × m+1/2 + m+1। ওকে, তাহলে এইটা আমরা পেয়ে গেলাম। আমরা যদি আরেকটু যাই এবার এখান থেকে, তাহলে দেখ 2m/m+1 যেমন ছিল থাকলো, প্লাস এই জিনিসটাই কি হয়ে যাবে 1/ নিচে চলে আসবে 2, ওপরে দেখ কি হয়ে যাবে m × m, m² + m × 1 মানে m, এবার এই 2টা এর সাথে গুণে গেলে কি হবে 2m, এখানে হয়ে যাবে +2। তাহলে দেখ এই জিনিসটা 1/, আছে 1/, আছে, তার মানে জিনিসটা উল্টে যাবে, তার মানে জিনিসটা আমাদের এরকম হয়ে যাচ্ছে না যে 2m/m+1 + 2/m² + 3m + 2, তাহলে হলো। এবার আমরা দেখেই বুঝতে পারছি কি এই জিনিসটার কি করা যায়, মিডল টার্ম ফ্যাক্টর করা যায়। তাহলে এই জিনিসটার যখনই মিডল টার্ম ফ্যাক্টর করা যাবে তাহলে আমরা কি করতে পারবো, এখানে 2 থাকলো, এখান থেকে আমাদের কমন গেলে দেখ একটা জায়গায় এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে কি হয় m² + m + 2m + 2, তাহলে m থাকলো এখানে, তাহলে এখানে কি m+1 থাকবে, আর এখান থেকে কি কমন যাবে 2 কমন যাবে। তাহলে এই জিনিসটা হবে মিডল টার্ম ফ্যাক্টর। তোদের যে কারো যদি অসুবিধা হয় তোরা করে একটু দেখে নিবি, আশা করছি তোদের কাউকে মিডল টার্ম ফ্যাক্টর এখন আলাদা করে শেখানোর প্রয়োজন নেই। তো চলো দেখ এবার m+1 এখানে আছে আর m+1 m+2 এখানে আছে, তাহলে এদের যদি আমরা লসাগু করি তাহলে কি আসবে, তাহলে লসাগু করলে দাঁড়াবে m+1 আর m+2 দাঁড়াবে, ঠিক আছে। এবার ধর এই যে ওপরের দুটোর উপরেই দেখ 2 ছিল, তাহলে অলরেডি আমরা আগে থাকতেই এই 2টাকে তো আমরা কমন নিয়ে বার করে ফেলতে পারি। তাহলে এর তলায় এর ভেতরে কি পড়ে থাকবে, শুধু m, আর এর উপরে কি পড়ে থাকবে, শুধু 1 পড়ে থাকবে। তাহলে এখানে যদি শুধু m পড়ে থাকে তাহলে এখানে m পড়ে থাকলো, এখান থেকে ভাগ করলে এখানে পড়ে থাকবে m+2, আর এইদিকে কি পড়ে থাকবে, এইদিকে দেখ কিছুই পড়ে থাকছে না, এইদিকে এটাই থাকছে, তাহলে এখানে শুধু জাস্ট পড়ে থাকছে হচ্ছে জাস্ট 1। তাহলে এখানে 2, এখানে হয়ে গেল m² + 2m + 1 বাই m+1 প্লাস নয় গুণ m+2। এবার দেখ ওপরে যেটা আমি লিখলাম m² + 2m + 1, এটা তো একটা হোল স্কোয়ারের ফর্মুলা, বেসিক একটা ফর্মুলা, সেটা হচ্ছে কি আমার 2 এখানে থাকলো, এটা হয়ে যাবে কি m+1 এর হোল স্কোয়ার বাই m+1 আর m+2। তাহলে দেখ এই হোল স্কোয়ারের সাথে এই m+1টা কেটে গেল, তাহলে আলটিমেট ফর্মটা আমার কি পড়ে থাকলো, এখানে আমার আলটিমেট ফর্মটা দেখ পড়ে থাকলো হচ্ছে 2m+1 বাই m+2। এইটাকেই তো আমরা ফার্দার লিখতে পারি 2m+1 আর m+1 + 1। দেখতো একটু এখানে কি ছিল 2n ছিল, তাহলে 2n থাকলে n এর জায়গায় দেখ m+1 বসেছে, আর এখানে n এর জায়গায় দেখ m+1 বসেছে, তাহলে আমরা কি বলতে পারি আমাদের বাম পক্ষ আর ডান পক্ষ প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, আশা করছি তোরা অঙ্কটা বুঝতে পেরেছিস। যদি একটু কোথাও অসুবিধা হয় ভিডিওটা আরেকবার ব্যাক করে আরেকবার দেখ, আশা করছি তোদের সবটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আর আমি সকালবেলায় ভিডিও রেকর্ড করতে গেলে এটা একটা সমস্যা, প্রচণ্ড সাউন্ড আসে, বাট আমি তোদেরকে প্রমিস করেছি তাড়াতাড়ি ক্লাস দেওয়ার জন্য, তো করতে তো হবেই। তো
তো হালকা কিছু এই যেমন গাড়ির হর্ন টনগুলো একটু তোরা ইগনোর করিস। যাই হোক, অনেক বাধা বিপত্তি আসবে, সেগুলো আমাদেরকে ইগনোর করতে হবে। চলো নেক্সট অঙ্ক। এটা খুব ভালো একটা অঙ্ক। এটা দেখ, এখানে কিন্তু দেখ এখানে 1 স্কোয়ার 2 3 স্কোয়ার 5 স্কোয়ার এখান থেকে আছে 2n মাইনাস 1 এর হোল স্কোয়ার। মানে দেখ প্রত্যেক জায়গায় আমি যত এগোচ্ছি আমার একটা করে সংখ্যা গ্যাপ দিয়ে তাদের বর্গ হচ্ছে। মানে দেখ বিজোড় সংখ্যার বর্গ হচ্ছে, তাই তো? 1 স্কোয়ার 3 স্কোয়ার 5 স্কোয়ার 7 স্কোয়ার এভাবে জিনিসটা আমার চলতে থাকছে। তাহলে এই জিনিসটাকে আমাদের প্রমাণ করতে হলে চল আমাদের দেখ অত আমাদের মাথা খাটানোর দরকার নেই। আমাদের যেটা থাকবে আমরা প্রথমে টুক করে লিখে ফেলবো, পিএন বিবৃতিটা লিখে ফেলবো। আমি একটু ছোট ছোট করে লিখছি, কারণ না হলে হয়তো আঁটবে না। হ্যাঁ, 1 স্কোয়ার 3 স্কোয়ার 5 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস 2n মাইনাস 1 তার স্কোয়ার, ওকে, ইকুয়াল টু n বাই 3 4n স্কোয়ার মাইনাস 1। ওকে, এটা আমার দেওয়া আছে। তাহলে এবার এখানে P1 এ LHSটা তাহলে কি হবে? LHS কিছুই না, LHS জাস্ট 1 স্কোয়ার মানে হচ্ছে 1। আর RHS কি হবে? RHS কিছুই না, RHS 1/3 ইন্টু 4 ইন্টু 1 মাইনাস 1। তাহলে 4 ইন্টু 1 মাইনাস 1 মানে কত? 1/3 ইন্টু 3। তার মানে দেখ কেটে গেলে সে আলটিমেট কিন্তু 1ই পড়ে থাকছে। আমি তোদেরকে একটা কথা আগের দিনও বলেছিলাম, যাই হয়ে যাক না কেন P1 দেখবি 1ই আসবে, মানে P1 সেমই হবে, 1 আসবে সেটা নয়, সেম হবে। তাহলে P1 বিবৃতি সত্য। ওকে, অতএব P1 বিবৃতি সত্য। তাহলে নেক্সট কাজ আমাদের কি? চটপট আমরা লিখে ফেলতে পারবো n ইকুয়াল টু m ধরে, আমি শেষের লেখাটা আজকে বারবার রিপিট করছি না, হ্যাঁ আমি অঙ্কগুলো তোদেরকে করিয়ে ফেলি চটপট, যত তাড়াতাড়ি করা যায়। Pm such as 1 স্কোয়ার 3 স্কোয়ার 5 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস 2m মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু m বাই 3 4m স্কোয়ার। সরি এই গ্লিচটা কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। যাই হোক, 4m স্কোয়ার মাইনাস 1। ওকে, তাহলে এই জিনিসটা আমি m দিয়ে পেয়ে গেলাম। নেক্সট কাজ আমার কি? n ইকুয়াল টু m প্লাস 1 ধরে, তাহলে কি হবে? 1 স্কোয়ার 3 স্কোয়ার 5 স্কোয়ার প্লাস ডট ডট ডট, এখানে দেখ m এর জায়গায় আমাকে বসাতে হবে m প্লাস 1। তাহলে আমি দেখ এখানে সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, 2 m এর জায়গায় বসাচ্ছি m প্লাস 1 মাইনাস 1 তার হোল স্কোয়ার। তাহলে যদি আরেকটু এটাকে যদি আমি ভেঙে লিখি, তাহলে 1 স্কোয়ার 3 স্কোয়ার 5 স্কোয়ার ডট ডট ডট, এখানে আমি একটু গ্যাপ রাখলাম, এইটাকে আমি আগে লিখে ফেলি। এটা কি হচ্ছে? 2m প্লাস 2 মাইনাস 1, তার মানে কি হচ্ছে? 2m, এটা বোঝ ভালো করে, 2m প্লাস 2, ঠিক আছে, মাইনাস 1, তাহলে প্লাস 2 মাইনাস 1 কি হচ্ছে? প্লাস 1, তাহলে 2m প্লাস 1 এর হোল স্কোয়ার, ঠিক আছে। এটা তাহলে একটা পদ বেশি, m প্লাস 1 তম পদ, এর ঠিক আগের পদটা কোনটা হবে? এটাই হবে। এর ঠিক আগের পদ কোনটা? এখানে m প্লাস 1 এর জায়গায় শুধু m বসলে যে পদটা হয়, তাহলে m বসলে কি হয়? 2m মাইনাস 1ই থাকে তার মানে। ওকে, তাহলে দেখ জাস্ট কিছুই না, আমি জাস্ট সিকোয়েন্সে সাজালাম। আমি m প্লাস 1 তম পদটাকে ভেরিফাই করে আমি এটা যেটা আসছে সেটা আমি লিখলাম, আর ঠিক আগের পদটা কি ছিল, যেটা ছিল আমার সেটাই আগের পদটা পেয়ে গেলাম। তাহলে আবার সেম জিনিস, দেখো এইটুকুর ভ্যালু আমরা কোথায় পেয়ে গেছি? আমরা এই জায়গাটুকুতে পেয়ে গেছি। তাহলে এই মানটা যদি আমরা এখানে বসিয়ে দিতে পারি, তাহলে আমাদের মানটা কি আসবে? মানটা আসবে আমাদের m বাই 3 4m স্কোয়ার মাইনাস 1, আর এখানে কি হচ্ছে? প্লাস 2m প্লাস 1 তার হোল স্কোয়ার। এবার একটু দেখ এটা কিসের ফর্মুলা রে? 2m স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, তার মানে এটা কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা। তাহলে m বাই 3 2m প্লাস 1 আর 2m মাইনাস 1 প্লাস 2m প্লাস 1 তার হোল স্কোয়ার। তাহলে এটা যদি আমি পেয়ে যাই এখান থেকে, তাহলে এখান থেকে যখন আমি আরেকটু এটাকে কমন নিয়ে ফেলবো, তখন কি হবে? 2m প্লাস 1 কমন নিলাম, তাহলে কি পড়ে থাকছে? m বাই 3 2m মাইনাস 1 প্লাস 2m প্লাস 1। ওকে, 2m প্লাস 1 ব্র্যাকেটে রাখি।
ওকে, এবার দেখ এইটুকু জায়গাকে আমরা যোগ করে ফেলি, আমরা তাহলে কি পাবো? আচ্ছা তার আগে আমরা একটু চেক করে নিই আমাদের RHS এ কি আনা উচিত ছিল। RHS এ আমাদের আনা উচিত ছিল, দেখ n আছে তাহলে কি m+1/3, আর এখানে দেখ তাহলে কি 4 ইন্টু m+1 তার হোল স্কোয়ার মাইনাস 1, এটাই আমার টোটালটা আসা উচিত। এই জিনিসটা আসা উচিত, এরকম একটা জিনিস এখানে আসবে, সেটাই আমরা টার্গেট রাখবো। তাহলে কি করবো এখান থেকে, দেখ এখান থেকে যদি আমরা এটাকে যোগ করে দিই, তাহলে এটাকে যোগ করে দিলে আমাদের আসবে দেখ 2m+1 বাইরে যেমন ছিল তেমন থাকলো, তাহলে এটাকে আমি বাই 3 করে দিলাম, পুরোটাকে যদি বাই 3 করে দিই তাহলে দেখ কি হবে, উপরে কি আছে দেখ, উপরে তো আমার m আছে, লসাগু কি হবে, একই হবে, তার মানে ওপর দুটো গুণ করে বসিয়ে দিলে আমার হয় 2m² - m। ব্যাপারটা ভালো করে বোঝ, 3কে 3 দিয়ে ভাগ করলে 1 হচ্ছে, এবার যে একটা পাচ্ছি এটা যদি এই টোটালটার সাথে গুণ হয়ে যায় তাহলে এই টোটালটাই হচ্ছে। এবার এই টোটালটাকে আমি বারবার ভেঙে না লিখে আমি গুণ করে লিখছি, m × 2m মানে 2m² মাইনাস হচ্ছে m প্লাস, এবার এই জিনিসটার সাথে 3 গুণ হবে মানে হচ্ছে 6m + 3। তাহলে এখান থেকে আমার ফার্দার জিনিসটা আসছে হচ্ছে, আমার এখানে যা ছিল তাই থাকলো, 2m+1 আমার যেমন ছিল তেমন থাকলো। এই জিনিসটাকে আমরা লিখতে পারি হচ্ছে 2m² + 5m + 3/3। ওকে, তাহলে এটাকে যদি আমরা একটু ভেঙে লিখি 2m+1, এইটার আবার যদি আমরা কি করি, আমরা যদি মিডল টার্ম ফ্যাক্টর করি তাহলে কি হয় 2m² + 2m + 3m + 3, তাহলে সেখান থেকে 2m² + 2m, সেখান থেকে কি কমন যাবে, অবশ্যই 2m কমন যাবে, তাহলে কি পড়ে থাকবে এখানে m+1 পড়ে থাকবে, আর এখান থেকে কি কমন যাবে, এখান থেকে 3 কমন যাবে, তাহলে m+1 পড়ে থাকবে। মিডল টার্ম ফ্যাক্টর যদি বুঝতে না পারিস তাহলে একবার ভেঙে খাতায় করে নে, অবশ্যই তোরা বুঝতে পেরে যাবি, ঠিক আছে, বাই 3। তাহলে এবার স্যার আমি তো এটা পেলাম, তাহলে এবার আমি কি করে এটাকে আলাদা করব? তাহলে আমরা এটাকে এভাবেই আলাদা করব যে দেখ এখানটাতে একটু মন দিয়ে তোরা ভালো করে দেখিস, সেখান থেকে তোরা এখানে দেখ m+1 আছে বাই 3 আছে, তাহলে m+1 আর বাই 3টাকে আমি আগেই আলাদা করে ফেললাম, ঠিক আছে। ভেতরে এবার দেখ কি আছে অ্যাকচুয়ালি, এইটাকে আমি একটু রাফ করে দেখি, দেখ 4mটা যখন স্কোয়ারের মধ্যে ঢুকবে তাহলে কি যাবে 2m+1 তার হোল স্কোয়ার হয়ে যাবে না, ভালো করে বোঝ ব্যাপারটা, যদি একটু ভেবে দেখ এখান থেকে 2m+, সরি আমি একটু ভুল লিখলাম, এই 4টা যখনই স্কোয়ারের ভেতরে ঢুকে যাবে তখন কি 2 হয়ে ঢুকবে, কারণ 2 যখন স্কোয়ারের বাইরে বেরিয়ে আসে তখন 4 হয়ে বেরিয়ে আসে, তাহলে 4টা যখনই আমি স্কোয়ার বন্ধনীর মধ্যে ঢোকাবো তাহলে এটা কি হয়ে যাবে 2m+2 তার হোল স্কোয়ার হয়ে যাবে না, তাহলে 2m+2 তার হোল স্কোয়ার আমাকে এখান থেকে বার করতে হবে, ঠিক আছে। আর এখান থেকে বাকি ওখানে একটা জিনিস আছে দেখ -1 আছে, তাহলে -1টাকে আমাকে বাদ দিতে হবে। এবার স্যার বলবো স্যার এখানে তাহলে আমি 2m+2 আমি কোথা থেকে পাবো, আমার তো এখানে আছে m+1, তাহলে দেখ আমরা এখানে যদি যাই 2m+1 এখানে থাকলো, ওকে, আর এই 2m+ এইটাকে 2m+2 + 1 আকারে আমরা লিখতে পারি, 2m+2 + 1 আকারে আমরা লিখতে পারি। তাহলে এবার দেখ এইখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে 4m+1 এর হোল স্কোয়ার -1, তাহলে এটাকে আমরা দেখলাম এভাবে লিখতে পারি, আর 1কে তো 1 আকারে লিখতে পারি, তাহলে 1², তাহলে a² - b² আকারে আনতে আমরা চাইবো। তাহলে দেখ এখানে স্বাভাবিকভাবে দেখছি এইটা আছে এতে, দেখ এই জিনিসটা আমি এখানে পেয়ে গেছি +1, তাহলে এইটাকে আমি যদি 2m+2 -1 আকারে লিখতে পারি তাহলে আমরা a² - b² ফর্মুলা করতে পারবো। তাহলে দেখ এখানে আমরা এটাকে তো খুব সরি এর তলায় 3টা হতো না, তাহলে খুব ভালো করে যদি আমরা একটু ভেবে দেখি তাহলে এখান থেকে কি লিখতে পারি, এটাকে আমরা 2m1কে আমরা কি লিখতে পারি +2 - 1 হবে তো, আর এইটা কি থাকবে 2m+2 + 1, তাহলে দেখো একটু ভালো করে এই জিনিসটা হচ্ছে আমার a, এই জিনিসটা a -b আর +b, তাহলে এইটাকে যদি আমরা লিখি তাহলে কি লিখবো আমরা, এটাকে 2m+2 তার হোল স্কোয়ার -1², আর আগে যা ছিল তাই m+1/3 এটা আমার ছিল। এবার তাহলে দেখ এখান থেকে আমাকে কোথায় নিয়ে যেতে হচ্ছিল, এই 4টাকে বাইরে বার করে আনতে হচ্ছিল, তাহলে এবার খুবই সিম্পল, m+1/3 থাকলো, 2 দুটো
টু যখন কমন নিয়ে আমি বাইরে বার করব, মাথায় ওর বেরিয়ারটা কি আছে, স্কোয়ার বেরিয়ার আছে, তাহলে স্কোয়ারকে নিয়েও বেরিয়ে আসবে বাইরে। তার মানে ব্যাপারটা এরকম দাঁড়াবে না, 4 বাইরে চলে আসলো আর m+1 এর হোল স্কোয়ার হয়ে গেল -1 পড়ে থাকলো। একটু দেখতে ভালো করে বাবু, এটা থেকে এটা আসছে কিনা, একই জিনিস হচ্ছে কিনা। দেখ m+1 n এর জায়গায় দেখ m+1 মিলেছে, বাই 3 থাকলো 4n স্কোয়ার, 4m+1 স্কোয়ার -1, দেখ মিলে গেছে। অঙ্কটা আমাদেরকে একটু বুঝতে হবে যে কোথা থেকে আমরা কোথায় নিয়ে যাচ্ছি, ঠিক আছে। একবার যদি তোরা এটা বুঝে ফেলতে পারিস যে আমরা কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছি, তাহলেই অঙ্কটা হয়ে যাবে। প্রথমেই দেখবি না যে আমাদের কোথায় পৌঁছাতে হবে, আমরা আগে একটু এখান থেকে সিম্পলিফাই করি, যেখানে এসে আমরা পথ খুঁজে পাবো না তখন আমরা একটু দেখে নেবো ওদিক থেকে আমাকে কোথায় যেতে হবে, তখন দেখবি রাস্তাটা খুব আমার সহজ হয়ে যাবে। আমি বারবার একই কথা বলছি, অঙ্কগুলো ধর একটু বড় বড় অঙ্ক, তো যদি তোদের মনে হয় যে কোথাও ডাউট থেকে যাচ্ছে, একবার ভিডিওটা একটু প্লেব্যাক করে দেখ, আশা করছি তোদের ক্লিয়ার হয়ে যাবে। তাও যদি কোনো জায়গায় কোনো সমস্যা থাকে তোরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানা, আমি সেটাকে ফার্দার আবার যদি কোনো ক্লাসে ক্ল্যারিফিকেশন দেওয়া যায় সেটা আমি ক্ল্যারিফিকেশন করে দেবো তোদের, ঠিক আছে। তাহলে এই অঙ্কটা দেখে নিয়েছিস ভালো করে, এবার তাহলে আমরা নেক্সট অঙ্কে যাই। ওকে, দেখ এটা আমাদের সাইন কস দিয়ে, এখানে আপাতত শুধুমাত্র সাইনই আছে, ত্রিকোণমিতির একটা আমাদের এখানে গাণিতিক আলোচনা তত্ত্বের সাহায্যে প্রমাণ করতে বলেছে। তো প্রথমে আমরা pn such as sin x, এই অঙ্কটা কিন্তু তোদের পরীক্ষার জন্য কিন্তু বেশ ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমরা ধরে চলতে পারি মোটামুটি ইম্পর্টেন্ট বলা যায় এই অঙ্কটাকে। এই অঙ্কটা খুব ভালো করে করবি মন দিয়ে, অ্যাকচুয়ালি সব অঙ্কই মন দিয়ে করবি, আমি তাদেরকে ইম্পর্টেন্ট অঙ্কগুলোই করাচ্ছি। আর আমি যেগুলো করাচ্ছি তার মধ্যে আমি টাইপসগুলোকে সব কভার করার তোদের চেষ্টা করছি, হ্যাঁ। এবার তার বাইরেও যদি কিছু অঙ্ক তোরা করতে যাস আশা করছি পারবি, বেশিরভাগ একই ধরনের অঙ্ক। এবার সেক্ষেত্রে যদি তাও তোদের কোনো অঙ্ক আটকে যায়, আমার করানো অঙ্ক বাদেও যদি কোনো অঙ্ক আটকে যায়, তোরা কোশ্চেনের নাম্বারটা আর পেজ নাম্বারটা লিখে আমাকে কমেন্ট করবি। আমি কিছুদিন দেখার পর মানে এই ক্লাসটা শেষ করার পর অন্য যখন আমি এই চ্যাপ্টার করাচ্ছি, অলরেডি ধর এই চ্যাপ্টারটা কিছুদিন হয়ে গেছে, তখন আমি দেখবো তোদের এই চ্যাপ্টার থেকে আলাদা আলাদা করে কি কি ডাউট হচ্ছে, সেগুলোকে আমি একসাথে করে একটা ভিডিওতে তোদের ডাউট সলভিং ভিডিও দেওয়ার আমি চেষ্টা করবো, অবশ্যই আমি চেষ্টা করবো, ঠিক আছে। চল তাহলে এটাকে আমরা ফার্দার, এই স্টেপগুলো তো খুব সিম্পল একটা স্টেপ হয়ে যাচ্ছে। তাহলে কি sin 1 যদি আমি ধরি, তাহলে এখানে কি দেখো 1x আছে, তারপরে 3x হচ্ছে, তারপরে 5x হবে, তারপরে 7x হবে, তারপরে 9x হবে। তাহলে এখানে যদি প্রথম জিনিসটা যদি 1 হয়, তাহলে এখানে কি, এখানে n এর জায়গায় n মানে এখানে 1 আছে, তাই নয় কি? তাহলে এখানে আমার অ্যাকচুয়ালি কি থাকবে, এখানে অ্যাকচুয়ালি আমার জাস্ট sin x থাকবে, এটাই হচ্ছে আমার LHS। আর ওইদিকে আমার কি থাকবে, sin স্কয়ার x বাই sin x, তাই তো, কারণ n এর জায়গায় n এর মান তো 1, তাহলে আলটিমেট কাটলে কি হবে, এখানেও দেখো sin x আসছে, তার মানে কি সেম জিনিস, LHS ইকুয়াল টু RHS, অতএব P1 সত্য। আমি আর বেশি লিখছি না বারবার, হ্যাঁ। এবার চলো আমরা চলে যাই PM, n ইকুয়াল টু m ধরে PM such as কি sin x প্লাস sin 3x প্লাস sin 2m minus 1x equal to sin square mx by sin x। এবার এই জিনিসটাকে যদি আমরা এবার n এর জায়গায় তাহলে কি ধরবো, আমরা m+1 ধরবো অবভিয়াসলি। তাহলে m+1 ধরলে আমার কি হচ্ছে, তাহলে দেখ sin x প্লাস sin 3x প্লাস ডট ডট ডট, এখানে হয়ে গেল sin, এখানে তাহলে m এর জায়গায় আমি কি বসাবো, m+1 বসাবো। তাহলে এইটা দেখ আমার এখানে 2টা 2 এর মতনই থাকলো, শুধু m এর জায়গায় আমি বসিয়ে দিলাম m+1, বাকি জিনিসটাকে আমি সেম রেখে দিলাম, ঠিক আছে। তাই আমি আলাদা কালিতে লিখলাম, তোরা বুঝতে পারছিস আমি চেঞ্জেসটা কোথায় করলাম, m এর জায়গায় জাস্ট m+1 বসালাম। এবার তাহলে m+1 বসালাম, আমি এটাকে উঠিয়ে নি দাঁড়া, হ্যাঁ। তাহলে দেখ এখানে কি হচ্ছে ব্যাপারটা তাহলে হচ্ছে sin x প্লাস sin 3x প্লাস ডট ডট ডট, এর ঠিক আগের পদ কোনটা, এটা, কারণ এই পদের সাথে দেখ m+1 যোগ করে এই পদটা পেয়েছি, তাহলে শুধু m করলে তাহলে এই পদটা পাবো আমি। তার মানে দেখ sin 2m minus 1x প্লাস, এটাকে তাহলে আমরা একটু সিম্পলিফাই করে লিখে নিই, তাহলে কি হবে, এটা 2m plus 2 minus 1 মানে প্লাস 1x, ওকে।
তাহলে এবার দেখো সেম জিনিস, এই জিনিসটার মান অলরেডি আমরা এখানে পেয়ে গেছি। এটা তাহলে এটা কত পেয়েছি আমরা পেয়েছি হচ্ছে সাইন স্কোয়ার mx বাই সাইন এক্স, তাই তো, প্লাস এখানে আমরা লিখতে পারবো হচ্ছে সাইন 2m প্লাস 1x। এবার আমরা দেখ এখানে যদি কিছু বুঝতে না পারছি তাহলে আমরা এখানে সিম্পল কি করে দেবো, আমরা যোগ করে দেবো। তাহলে কি হয়ে গেল, সাইন এক্স হয়ে গেল। তাহলে ওপরে কি থাকলো, সাইন স্কোয়ার mx পড়ে থাকলো, প্লাস এখানে কি পড়ে থাকলো, সাইন 2m প্লাস 1x, তার সাথে এই জিনিসটা গুণ হয়ে যাবে, তাহলে ইন্টু সাইন এক্স। ওকে, এবার দেখো, এবার আমাদের এখানে একটু ফর্মুলা খুঁজতে হবে। আমাদের ত্রিকোণমিতির ফর্মুলা এখানে কি কি আছে দেখো, এটা একটা সাইন একটা কোণ, সাইন অপর একটা কোণ, তাহলে কি সাইন এ সাইন বি, তাহলে সাইন এ সাইন বি দিয়ে ফর্মুলা হয় না, 2 সাইন এ সাইন বি দিয়ে ফর্মুলা হয়। আর এখানে কি সাইন স্কোয়ার থিটা 2 সাইন স্কোয়ার থিটা দিয়ে ফর্মুলা হয়। তাহলে দুই দিকে যদি আমি 2 অ্যাড করি তাহলে তার মানে কি আমাকে বাইরে একটা হাফ অ্যাড করতে হবে, তাহলে আলটিমেটলি আমি 2 ওপর নিচে গুণ করছি, তার মানে সেটা করা যায়। এবার আমাদেরকে ফর্মুলাগুলোকে একটু মনে রাখতে হবে যে স্যার তাহলে 2 সাইন স্কোয়ার থিটার ফর্মুলা কি ছিল, 1 মাইনাস কস 2 থিটা, আর স্যার 2 সাইন 2 সাইন এ সাইন বি এর ফর্মুলা কি ছিল, আমাদের ফর্মুলা ছিল কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি, এটাই ছিল আমাদের ফর্মুলা। এই দুটো ফর্মুলা আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। কেমনভাবে আমরা অ্যাপ্লাই করব চলো আমরা দেখি। তাহলে আমরা এখানে হাফ বাইরে থাকলো, তাহলে এখানে কি হবে 1 মাইনাস কস 2mx, তাই তো, দেখো থিটাকে mx, তাহলে কস 2mx। এবার দেখ এখানে প্লাস এই দেখ সাইন আমার এটাকে, এটা হচ্ছে 2m প্লাস 1x, যদি আমি গুণ করি তাহলে এক্সটা যদি আমার m এর সাথে গুণ হয় তাহলে হবে 2mx। তার মানে আমার দাঁড়াচ্ছে যখনই আমি লিখবো cos a না লিখে তার মানে আমি এখানে লিখবো এই জিনিসটা, তার মানে 2mx প্লাস x, আর তার সাথে b না লিখে আমি লিখবো কি শুধু x, তাহলে cos a মাইনাস b আমার হয়ে গেল। এবার হচ্ছে মাইনাস cos a প্লাস b, তাহলে 2mx প্লাস এক্স প্লাস এক্স, ঠিক আছে। এবার দেখ বাই সাইন এক্স আমাদের আছে, বাই সাইন এক্স আমি লিখে নিই। তাহলে দেখ এবার এইটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি, এখানে দাগ কেটে দিই, একই পেজে থাকলে তোদের সুবিধা হবে বেশি। ওকে চল, ঠিক আছে, তলে আমরা একটু লেখার চেষ্টা করি। তাহলে এখানে কি হবে দেখ, হাফ হাফের মতন থাকলো। এবার দেখ 1 মাইনাস কস 2mx প্লাস এই জিনিসটা তাহলে কি হয়ে যাচ্ছে, এক্স এক্স কেটে যাচ্ছে, তাহলে প্লাস কস 2mx হয়ে যাচ্ছে না। আর এখানে দেখ মাইনাস কস, এখানে কি 2mx আর 2x, তাহলে 2mx আর 2x এই জিনিসটা আছে, তাহলে এই জিনিসটা থাকলো, ঠিক আছে বেশ থাকলো। এবার বাই আমার কি লিখবো আমরা সাইন এক্স, তাহলে সাইন এক্স যখন লিখলাম দেখ কস 2mx আর কস 2mx তাহলে কেটে যাবে, তাহলে কি পড়ে থাকছে 1 মাইনাস কস 2mx প্লাস 2x। তাহলে দেখ এটাকে যদি আমরা আরেকটু ভাবে ভাঙি, তাহলে হাফকে এখানে লিখলাম, তাহলে 1 মাইনাস কস 2mx আর 2x থেকে কি কমন যায় আমাদের 2 কমন যায়, তাহলে কি পড়ে থাকবে mx প্লাস, বা আমরা এখান থেকে ডাইরেক্ট এক্সটাকে যদি বার করে নিই তাহলে বাইরে এক্সটাকে রাখলাম। দেখ আমরা 2x কমন নিয়েও লিখতে পারতাম, 2x দিয়ে ব্র্যাকেটে m প্লাস 1 লিখতে পারতাম, কিন্তু দেখ x যে দেখ এই সব প্যাটার্নে x দেখ শেষে থাকছে, তাই এক্সটাকে আমরা শেষে রাখলাম, তাহলে 2m প্লাস 1x রাখলাম। ওকে, তাহলে বাই এখানে কি হলো আমার sin x। আমরা দেখ একটু আগে ফর্মুলা বললাম cos 1 মাইনাস 1 মাইনাস cos 2 থিটা ইকুয়াল টু, তার মানে কি হচ্ছে এখানে আমার 2 সাইন স্কোয়ার থিটা, থিটাকে m প্লাস 1x, তাই তো রে, বাই সাইন এক্স 2 দেখ এখান থেকে কেটে গেল, তাহলে আলটিমেট আমার কি পড়ে থাকলো দেখ সাইন স্কোয়ার m প্লাস 1x বাই সাইন এক্স। তাহলে দেখ আমার ছিল কি সাইন স্কোয়ার nx বাই এক্স, তাহলে সাইন স্কোয়ার n এর জায়গায় m প্লাস 1x বাই সাইন এক্স, এটাই তো আসলো। একটু ভালো করে শুরু থেকে আবার দেখে নিবি, বারবার একই জিনিস আমি বলছি, আর একবার যদি অসুবিধা হয় আরেকবার দেখবি জিনিসটা, খুব ভালো একটা অঙ্ক, খুব
স্টার মেরে রাখ, যা ইচ্ছা করে রাখ, কিন্তু অঙ্কটা যেন খুব ভালো করে করা হয়। এরকম দেখবি আরো দু একটা অঙ্ক তোরা তোদের বইতে পেয়ে যাবি, সেগুলো সমাধান করার চেষ্টা করবি। অসুবিধা হলে আমাকে কিন্তু অবশ্যই জানাবি। ওকে, চল এবার আমরা পরবর্তী একটা অঙ্কে চলে যাই। এই অঙ্কটা বাকি অঙ্কগুলোর থেকে একটু হলেও আলাদা। কোথায় আলাদা? দেখ, বাকি যে অঙ্কগুলো আমরা করলাম সে অঙ্কগুলো যদি আমরা দেখি, এখানে দেখ, এখানে কি ছিল, এখান থেকে এত দূর অব্দি ছিল, এটাই দেখ, এখান থেকে এত দূর অব্দি ছিল, এখানে দেখ এখান থেকে এত দূর অব্দি ছিল, মানে শেষের পদটা দেওয়া ছিল, লাস্ট পদটা। এখানে দেখ সেই পদটা কিন্তু দেওয়া নেই আমার, আমাকে জাস্ট বলে দিয়েছে n সংখ্যক পদ, আমাকে বলে দিয়েছে n সংখ্যক পদ। তার মানে আমি জানি না যে n দিয়ে যে পদটা আমি তৈরি করব। যেমন বিভিন্ন জায়গায় আমি দেখছিলাম 2m + 1, 2n + 1, 2n - 1, এই জিনিসগুলো যে বলে দিয়েছে সেটা কিন্তু এখানে বলে দেওয়া নেই। তাহলে এখানে এই n সংখ্যক পদটাকে তাহলে আমি চিনব কি করে? দেখ, এখানে প্রত্যেকটা প্যাটার্নে যদি আমরা খেয়াল করি যে 2a², 5a², 8a², নিশ্চয়ই এদের মধ্যে এমন কিছু একটা প্যাটার্ন আছে যেটা যদি আমরা একটা মানে ফর্মুলায় ফেলতে পারি, যেমন মানে 2n - 1, 2n + 1, 3n + 1, 3n - 1, এভাবে যে কোনো একটা ফর্মুলা ফেললে সবার ক্ষেত্রেই প্রযোজ্য হবে, সেটা ভাবতে হবে আমাকে। সেই জিনিসটাকেই n দিয়ে লিখলে আমার বেরিয়ে যাবে আমার n তম পদ, তাই তো? তাহলে দেখ, এখানে আমার কি আছে, 2² মানে কত অ্যাকচুয়ালি আমার, মানে হচ্ছে আমার 4। তাহলে এইটাকে আমরা লিখতে পারি কত, দেখ তো, 3 - 1 তার হোল স্কয়ার লিখতে পারি না? আবার দেখ, এখানে আছে 5², তাহলে এখানে দেখ 3 × 2 - 1 তার হোল স্কয়ার লিখতে পারি না? আবার দেখ আছে 8², তাহলে এটাকে কি 3 × 3 - 1 তার হোল স্কয়ারকে লিখতে পারি না? তাহলে এটাকেও তো স্যার তাহলে লেখা যায় 3 × 1 - 1 তার হোল স্কয়ার, হ্যাঁ স্যার লেখা যায়। তাহলে দেখ বারবার কি হচ্ছে, দেখ আমার যে জিনিসটার স্কয়ার আছে সেটা 3-এর গুণিতকগুলোর থেকে 1 করে কম না। এই যে 2, 3 × 1 = 3, তার থেকে 1 কম। এই যে 5, 3 × 2 = 6, তার থেকে 1 কম। এই যে 8, 3 × 3 = 9, তার থেকে 1 কম। তাহলে পরের সংখ্যাটা কি হবে, 3 × 4 = 12, তার থেকে 1 কম, মানে 11 স্কয়ার। এভাবেই তার মানে আমরা যদি এটাকে, তার মানে দেখ চেঞ্জ কোনটা কোনটা হচ্ছে, এই গুণিতকটা বারবার চেঞ্জ হচ্ছে। 3 তো আমার কনস্ট্যান্ট, তাহলে গুণিতকটাকে আমি n ধরি, -1 তার হোল স্কয়ার, এটাই হচ্ছে তাহলে আমার n তম পদ না? তাহলে n তম পদটা কি আমার, 3n - 1 তার হোল স্কয়ার। তাহলে সেটাকে আমরা লিখে ফেলি, চলো তাহলে আমরা pn আকারে লিখে ফেলি। 1, এই 1 তো নেই এখানে, 2² + 3² + 8² n, n তো না এখানে, তাহলে n তম পদটা হচ্ছে 3n - 1 তার হোল স্কয়ার = n/2 6n² + 3n - 1। ওকে, তাহলে দেখ এটা যখন আমার চলে আসলো, তাহলে এবার আমাকে কি করতে হবে, p1 চেক করতে হবে। p1 এ তাহলে LHSটা আমার কি আসছে, এখানে n এর জায়গায় জাস্ট 1 বসিয়ে দাও। তাহলে n এর জায়গায় 1 বসিয়ে দিলে প্রথম পদটা কি পাচ্ছিলাম আমরা, দেখো তো, 3 × 1 - 1 হোল স্কয়ার, মানে 3 × 1 = 3, তার থেকে 1 কম, মানে 2 এর স্কয়ার, মানে হচ্ছে 4। LHS পেলাম আমরা 4। আর HS কি পাচ্ছি, আর HS পাচ্ছি 1/2 6n², মানে হচ্ছে 6। 3 × n মানে হচ্ছে 3 - 1 মানে হচ্ছে, দেখ এটা হচ্ছে 9 - 1 হচ্ছে 8, 8 মানে হচ্ছে 8কে 2 দিয়ে ভাগ করলে দাঁড়ায় হচ্ছে 4। দেখো LHS আর HS আমার কিন্তু মিলে গেল। তাহলে আমরা কি লিখে দেবো, LHS = RHS। ঠিক আছে, এই অঙ্কটা শুধু এই জায়গাতেই আলাদা ছিল, ঠিক আছে? বাকি অঙ্কের সঙ্গে এই অঙ্কটার পার্থক্য হচ্ছে অঙ্কটা শুধুমাত্র এই যে বিবৃতিতে n-তম পদটা আমার লিখে দেওয়া নাই, আমাকে বলে দিয়েছে জাস্ট n সংখ্যক পদ অবধি এর বিবৃতিটা। তাহলে আমাকে n-তম পদটাকে আমাকে খুঁজে নিয়ে এটাকে বার করতে হবে, ব্যাস অঙ্কটা আমার এই জায়গাতে আলাদা। তাহলে এই জায়গা থেকে যখন তোরা এই পোর্শন থেকে যখনই তোরা এই পোর্শনে ঢুকে যেতে পারবি, তারপর বাকি অঙ্কটা সেম। তাহলে অঙ্কটা আশা করছি এরপর তোরা সবটা করে নিতে পারবি। আশা করি যদি আগের অঙ্কগুলো ভালো করে করে থাকিস, এইটা এবার তোরা করে নিতে পারবি। মানে বিবৃতিটুকু আমরা পেয়ে গেলাম। বিবৃতিটার পরে এবার আমরা জাস্ট কি করব, আমরা জাস্ট এখানে pm ধরবো আর এখানে pm + 1 দিয়ে আমরা এটাকে প্রুফ করবো। সরি, প্রচন্ড নয়েজ আসছে, কান ফান খারাপ হয়ে গেল। এই সময় যত হর্ন, যত গাড়ি ঘোড়া, অ্যাকচুয়ালি এটা তো স্কুল টাইম, তো হওয়াটাও স্বাভাবিক। যাই হোক, ঠিক আছে, অসুবিধা নেই, একটু আওয়াজে আমাদের পড়াশোনা আটকে থাকবে না কোনো অ্যাঙ্গেল থেকেই। চলো নেক্সট অঙ্কটা।
আগের দিন আমরা কিছু বিভাজ্যতার অঙ্ক করেছিলাম, আজকে অনেক একই রকমের অঙ্ক করাচ্ছি, তখন থেকে শুরু থেকে একই রকম অঙ্ক করতে তোদের বোরিং লাগতে পারে, একটা আমি একটু অন্যরকম অঙ্ক করি, আজকে ক্লাসটা আমি শেষ করে দেবো, ঠিক আছে? আগের দিন যে বিভাজ্যতার অঙ্কটা করেছিলাম সেখানে আমরা কি দেখেছিলাম, কোনো জিনিস দ্বারা যদি ভাগ যায় সেটা আমরা গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে প্রমাণ করতে পারি, ঠিক আছে? এই কোশ্চেনটাও দেখ, এই কোশ্চেনটাও শুধু তোদেরকে ধরিয়ে দিলেই তোরা করতে পারবি। দেখ এটা তো 19 নম্বরের কোশ্চেন, গাণিতিক আরোহণ নীতির সাহায্যে প্রমাণ করো যে 3 টু দি পাওয়ার 2n কে যখন 8 দ্বারা ভাগ করা হয় তখন ভাগশেষ থাকে 1 ভাগশেষ থাকে। তাহলে কোনো জিনিসকে ধরে নে একটা সংখ্যা আছে 7, মানে আছে, সেটাকে 3 দিয়ে ভাগ করলে যখন তুই ভাগশেষ পাবি 1, তার মানে অ্যাকচুয়াল সংখ্যাটা তুই ডিটেক্ট করবি কি করে? তার মানে সংখ্যাটা কি ছিল, তার মানে সংখ্যাটা তার থেকে ভাগশেষ 1 থাকছে, মানে কি একটা যদি না থাকতো তাহলে ভাগটা আমার মিলে যেত। তাহলে এক্স্যাক্টলি 3 টু দি পাওয়ার 2n এর সাথে যদি ভাগ করে যদি 1 ভাগশেষ থাকে, কি তাহলে 3 টু দি পাওয়ার 1 এর সাথে ভাগ করলে আমার ভাগটা মিলে যাওয়া উচিত ছিল। তার মানে এখানে যে কোশ্চেনটা বলে দিয়েছে যে গাণিতিক আরোহণ নীতির সাহায্যে প্রমাণ করো n ন্যাচারাল নাম্বারের জন্য 3 টু দি পাওয়ার 2n কে 8 দ্বারা ভাগ করা যায় তখন সর্বদা ভাগশেষ থাকে হচ্ছে 1। এই 8 দ্বারা 3 টু দি পাওয়ার 2n কে 8 দ্বারা ভাগ করা গেলে ভাগশেষ 1 থাকবে, আর 3 টু দি পাওয়ার 2n থেকে -1 করলে সেই জিনিসটা 8 এর সাথে ভাগ মিলে যাবে, ব্যাপারটা তো সেই একই। তার মানে আমরা যদি বিবৃতিটাকে একটু আমরা যদি মডিফাই করে লিখি, তার মানে 3 টু দি পাওয়ার 2n - 1 সর্বদা 8 দ্বারা বিভাজ্য, তাই তো? এই কথাটার মানেই তো এটা দাঁড়ায়, তাই তো? সেটাই জাস্ট আমাদেরকে প্রমাণ করে দিতে হবে। তাহলে জাস্ট আমি তোদেরকে প্রমাণটা এবার তাহলে করবি কি করে তোরা? তাহলে এটা তোরা তো নর্মাল ধর, তার মানে এটাই ধর আমার, তার মানে পিএন বিবৃতি, এটাই আমার পিএন বিবৃতি। P1 বসিয়ে দেখ, P1 বসিয়ে দেখ কি আসছে, P1 বসিয়ে আসছে দেখ 3 এর মাথায় 2 -1 মানে হচ্ছে 9 -1 মানে হচ্ছে 8, 8 তো সর্বদা 8 দ্বারা বিভাজ্য। তাহলে এম বিবৃতিটা আমরা কি লিখবো? পিএম লিখবো আমরা। পিএম লিখলে আমরা এখানে কি আসবে আমাদের পিএম বিবৃতিটা 2 টু দি পাওয়ার 3, বারবার 2 টু দি পাওয়ার কেন লিখছি, 2m - 1 ইকুয়াল টু হচ্ছে কি, যেহেতু 8 দ্বারা বিভাজ্য তাহলে ইকুয়াল টু হচ্ছে আমার 8k। তাহলে 8k যখনই আমার হয়ে গেল, তাহলে এবার m+1 ধরে n ইকুয়াল টু m+1 ধরে তাহলে কি হবে আমার এখানে 3 টু দি পাওয়ার 2m + 1 -1, এই জিনিসটাকে আবার প্রমাণ করতে হবে -1টার তলে। ওকে, এই জিনিসটাকে এবার আমার 8 দ্বারা বিভাজ্য প্রমাণ করতে হবে। তাহলে কি করবো আমরা, 3 টু দি পাওয়ার 2m + 2 - 1, তার মানে কি দাঁড়ায় 3 টু দি পাওয়ার 2m ইন্টু 3 - 1। তাহলে আমাকে আনতে হবে কোনটা, আমাকে 3 টু দি পাওয়ার 2m আনতে হবে। তাহলে 3 টু দি পাওয়ার 2m আনার জন্য তাহলে এই জিনিসটাকে আমাকে কমন নিয়ে ফেলতে হবে। এটা মানে কত, এটা মানে হচ্ছে 9, তাহলে 9কে আমরা কমন নিয়ে ফেললাম, তাহলে 3 টু দি পাওয়ার 2m থাকলো। এবার এই জিনিসটা থেকেও তো আমাকে ভেতরে তো সে একই আনতে হবে, কিন্তু আমি কি বলেছিলাম, সেই -1 এর থেকে 9 কমন নিচ্ছি, মানে অ্যাকচুয়াল ভ্যালু আমি কি ধরছি, ওটার -9 ধরছি, কিন্তু আমার আছে কত, -1 আছে, তার মানে -8 আমি বেশি ধরেছি। তাহলে -8কে আমি বাইরে লিখে ফেললাম। অ্যাকচুয়ালি না, -8 যেহেতু লিখেছি তাহলে এটা +8 আমরা ধরবো, তাই তো? তাহলে +8 ধরবো, তাহলে আমার অ্যাকচুয়ালি ম্যাচ হয়ে গেল, কারণ আমার ভেতরে তো ভেতরের এটা আর এটা নিয়ে তো কি হয়, -9 হচ্ছে, তার সাথে +8 দিলে আমার -1 যেটা ছিল সেটাই আমার থাকছে। তাহলে এই জিনিসটার ভ্যালু আমি কত পেয়েছি, তার মানে 9 × 8k +8, দুটো থেকে এবার 8 কমন নিয়ে নাও, তাহলে 9k + 1। তাহলে এই জিনিসটা যেহেতু 8 আছে, তাহলে এই গোটা রাশিটা অবশ্যই কি 8 দ্বারা বিভাজ্য। অর্থাৎ কি বলা যায় যে 3 টু দি পাওয়ার 2n - 1 যদি 8 দ্বারা বিভাজ্য হয়, তার মানে শুধু যদি 3 টু দি পাওয়ার 2n কে যদি আমি 8 দ্বারা ভাগ করি, তাহলে অলওয়েজ কি থাকবে, 8 ভাগশেষ থেকে যাবে। এটাই হচ্ছে আমাদের ক্লিয়ার ব্যাপারটা। আশা করছি তোদের ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে? আজকে তাহলে আমি এই ক্লাসটাতে তোদের আমি ক্লাসটা শেষ করছি, আর আমাদের কিছু অঙ্ক বাকি থাকবে, তাহলে মোটামুটি সবটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তো তোরা আগের ভিডিওটা যেমন সাপোর্ট দেখিয়েছিস, আশা করছি এই ভিডিওটাতে সেরকমভাবে তোরা দেখবি, তোরা ভালোভাবে বুঝতে পারবি, এবং বুঝতে না পারলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবি, ঠিক আছে? তো তোরা ভিডিওটা দেখ, ক্লাসগুলো কর, অঙ্কগুলো কর, কোনো অসুবিধা নেই, আমি তোদের সঙ্গে আছি। আর নেক্সট ক্লাসে আমার আরও তাড়াতাড়ি আসবে, ধর আমি যত তাড়াতাড়ি পারবো এই চ্যাপ্টারটা শেষ করবো, আর হয়তো খুব জোর 1টা থেকে 2টো ক্লাস লাগবে, তাহলে আমি মেন জায়গাগুলো তোদের কভার করে দিতে পারবো। অলরেডি তোদের যেহেতু এই চ্যাপ্টারগুলো কিছু না কিছুভাবে হয়ে আছে তোদের,
তাই তোরা এই ভিডিওগুলো অলরেডি যে জায়গাগুলো ডাউট আছে সেগুলো দেখবি, এবং যে অঙ্কগুলো তোদের আটকে আছে সেগুলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবি, সেগুলো আমি তোদের ডাউটগুলো ক্লিয়ার করে একটা ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, আজকে ক্লাস আমি এখানেই তাহলে শেষ করছি, দেখা হচ্ছে তোদের সাথে পরের ক্লাসে।